সারা আমেরিকাতে তো বটেই, আমেরিকার 50টা রাজ্যের প্রত্যেকটা রাজ্যে বিশাল বিশাল নো কিংস মার্চ হয়েছে। নো কিংস মার্চ মানে হচ্ছে এটা আমেরিকার ইতিহাসে সব থেকে বড় বিক্ষোভ, এটা আপনার কি তাই মনে হয়? মানে এমন কোনো জায়গা নেই যেখানে ট্রাম্প বিরোধী, যুদ্ধ বিরোধী, গণহত্যা বিরোধী মিছিল যেখানে হচ্ছে না, সমাবেশ যেখানে হচ্ছে না, কিন্তু তার কথা। এবং এইটা কি বিশেষ কোনো করে রকম ভাবে সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলতে শুরু করেছে? ক্যাপিটালিস্টদের বা এই আমেরিকান ভ্যারাইটির, ইসরায়েল ভ্যারাইটির, এই ইম্পিরিয়ালিস্টদের, সাম্রাজ্যবাদীদের, তাদের ক্ষমতায়, যখনই তারা ক্ষমতায় থেকে হাত তাদের পিছলে যায়, আলগা হয়ে যায়, তখনই তার একটা শক নিয়ে আসে। মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দিয়ে ট্রাম্প এসেছিল এই মাত্র 2 বছরের মধ্যে, এখনো 2 বছর পূর্ণ হয়নি, তার মধ্যেই পুরো ব্যাপারটা পাল্টে গেল। যে আমেরিকার তিনটে ব্যবসা প্রধান তিনটে ব্যবসা, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমেরিকা ইজ আন্ডার আ হোস্টেজ সিচুয়েশন, মানে আমেরিকাকে হোস্টেজ বানিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার আইনগতভাবে ইমপিচ করা বা এখন কি আপনি সেরকম কোনো ইয়ে দেখতে পাচ্ছেন, কোনো হ্যাঁ, আশা? হ্যাঁ, সম্ভব, সেটা সম্ভব। সেটা কি হতে পারে? আমেরিকাতে এখনো সম্ভব। সামনের 26 নভেম্বরে যে আমেরিকাতে যে খুব গুরুত্বপূর্ণ কংগ্রেস নির্বাচন আছে, সেখানে যদি এই ট্রাম্প এবং এই রিপাবলিকান পার্টি যদি ধরাশায়ী হয়। যে হঠাৎ এরকম শুধু কি যুদ্ধ তার কারণ না, তার সঙ্গে আরো অনেক কারণ মিলেমিশে এটা হয়েছে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা ইতিমধ্যেই খবরে জেনেছেন, ছবিতে দেখেছেন, আমার একটা ভিডিও আমি আজকে করেছি যে ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে একটি, বিশ্বের ইতিহাসে তো বটে, আমেরিকার ইতিহাসেও এরকম বড় একটা বিক্ষোভ বোধহয় আগে কখনো কেউ মানুষ দেখেনি। এবং প্রায় 1 কোটি মানুষ, প্রায় এখনো পর্যন্ত যা হিসেব পাওয়া যাচ্ছে 90 লক্ষ থেকে 1 কোটি মানুষ 50টি রাজ্যের প্রায় 3,500, 3,300 জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে নো কিংস। এই ছবিগুলো, এর বিস্তারিত বিবরণ আপনারা কাগজে খবর পড়েছেন এবং ছবিও দেখেছেন। কিন্তু আমরা আজকে জানতে চাইছি যে এই বিক্ষোভকারীদের ভেতরে কি কি ক্ষোভ রয়েছে, তারা ঠিক কি বলছেন, তারা কি চাইছেন। এবং আমেরিকার এই সময় যারা চিন্তাবিদ রয়েছেন, যারা সমাজের বিভিন্ন রকম ভাবনা চিন্তা করেন সমাজ নিয়ে, তারা এই সম্পর্কে কি ভাবছেন, এই বিক্ষোভের কি ভবিষ্যৎ হতে চলেছে, এইগুলো আমরা সরাসরি আজকে জানতে চাইছি আমেরিকা প্রবাসী, এখন একদম নিউ ইয়র্ক প্রবাসী, যেখানে প্রবল বিক্ষোভ চলছে, সেখানের বাসিন্দা ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছে। পার্থবাবুকে আপনারা সবাই জানেন, তিনি লেখক, তিনি অধ্যাপক, এবং একজন সমাজকর্মীও বটে। পার্থবাবু, আপনাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনি এই মুহূর্তে নিউ ইয়র্কে বসে আছেন এবং বিক্ষোভের মধ্যেই রয়েছেন। সারা আমেরিকা জুড়ে যে বিক্ষোভ হয়েছে, তার মূল কারণটা কি এবং কি ভাবছেন ওখানকার বিক্ষোভকারীরা? আমরা সংবাদপত্রে পড়ছি বা টিভিতে দেখছি বা অন্যান্য চ্যানেলগুলোতে দেখছি, আপনি একদম ভেতর থেকে ওদের দেখছেন। তো আপনি একটু আমাদের যদি জানান যে এরা কি ভাবছে, কি কারণে এরা বিক্ষোভ, এরকম এরকম একটা আমেরিকার ইতিহাসে এরকম নজিরবিহীন বিক্ষোভ কেন হলো? হ্যাঁ, সবাইকে নমস্কার। আমি তো আমেরিকায় নিউ ইয়র্ক শহরে বসে আছি। আপনাদের কাছে সুব্রত বসুর মাধ্যমে পৌঁছানোর সুযোগ এবং সৌভাগ্য হচ্ছে, এটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার। আমি যেটা দেখলাম, আমরা ইরাকের যুদ্ধের সময় তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে ফেব্রুয়ারি মাসের ভয়ঙ্কর শীতে -15 ডিগ্রি তাপমাত্রায় আমরা লক্ষ লক্ষ মানুষের মিছিলে আমরা সামিল হয়েছিলাম। তারপরে ক্লাইমেট মার্চ হয়েছিল, পিপলস ক্লাইমেট মার্চ 2014-তে, তাতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, শ্রমিক ইউনিয়নের আন্দোলনের সঙ্গে থাকার সুবাদে। তো এইসব অভিজ্ঞতাগুলো হয়েছে। এবং বড় বড় যে সমস্ত আর কি সবচাইতে সামনের সারির যারা নেতা নেত্রী, বহুকাল ধরে বিশেষ করে যুদ্ধের বিরুদ্ধে যারা লড়াই করে যাচ্ছেন, তাদের সঙ্গে একেবারে সামনে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। সেটা আমার কাছে একটা বিরাট, কারণ আমরা তো আর ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে যে সমস্ত আমেরিকায় হয়েছিল প্রতিবাদ, সেই সময় তো আমরা ছিলাম না, আমরা তো অনেক পরে এসেছি। কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, তো সেটা একটা বিরাট। কিন্তু এই যে
এখন এই ট্রাম্পের বিরুদ্ধে এবং এই নেতানিয়াহুর বর্বরতা, গাজা গণহত্যা, ইরানের যুদ্ধ, ভেনেজুয়েলার উপরে আগ্রাসন, এর উপরে যে আম, উম, বিরুদ্ধে যে সমস্ত বিশাল বিশাল জনসমুদ্র বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমাকে সেই সব দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। গত শনিবার সারা আমেরিকাতে তো বটেই, আমেরিকার 50টা রাজ্যের প্রত্যেকটা রাজ্যে বিশাল বিশাল নো কিংস মার্চ হয়েছে। নো কিংস মার্চ মানে হচ্ছে যে ট্রাম্প যে নিজেকে আইনের ঊর্ধ্বে একজন একজন রাজা বা সম্রাট হিসেবে প্রমাণ করতে চাইছে, এবং তার দল যেভাবে তাকে সেই ব্যাপারে সক্রিয় সহযোগিতা করছে, যে সেখানে গণতন্ত্র, সংবিধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষের উপরে, ইমিগ্রেন্টদের উপরে অত্যাচার, রাস্তায় গুলি চালিয়ে প্রতিবাদকারীদের মেরে ফেলা প্রকাশ্য দিবালোকে, মানে এসব ঘটনা, মানে বর্বর ঘটনা আমরা সাম্প্রতিককালে দেখিনি। তো এর বিরুদ্ধে শনিবার দিন আমেরিকার 50টা রাজ্যে প্রায় 80 লক্ষেরও বেশি মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন, যেটা একটা আশ্চর্য ঘটনা। আমাদের এখানে নিউ ইয়র্কে হয়েছে, ওয়াশিংটনে হয়েছে, শিকাগোতে হয়েছে, বলা হচ্ছে মিনেসোটা। আমেরিকার ইতিহাসে সব থেকে বড় বিক্ষোভ এটা, আপনার কি তাই মনে হয়? আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় বিক্ষোভের মধ্যে একটা তো বটেই। যদি 5টার কথা বলা যায়, তার মধ্যে একটা তো বটেই। এর আগেও আমরা দেখেছি, কিন্তু এবারে যেটা হচ্ছে সেটা আরো বেশি এই কারণে আমার মনে হয় তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে ইয়াং ছেলেমেয়েরা যে বিশাল সংখ্যায় অংশগ্রহণ করছে, সেটা আমরা আগে এরকমভাবে কখনো দেখিনি। এটা আমাদের কাছে একটা বিরাট একটা আশার আলো। আহ, এই জোরান মামদানির বিজয় থেকে আমি বলবো সেটার একটা বড় ধরনের পরিবর্তন আমেরিকাতে সূচিত হয়েছে। হ্যাঁ, একটা ইয়াং ছেলে, সে ওয়াল স্ট্রিটের বিলিয়ন বিলিয়ন ডলারের প্রভাবকে সম্পূর্ণভাবে পরাস্ত করে, এবং ব্লুমবার্গ, কুয়োমো, বিল ক্লিন্টন, ট্রাম্প এদের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে যেভাবে সাধারণ মানুষ ও ইয়াং ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসে আহ, জোরানের বিজয়টাকে মানে সাফল্যমণ্ডিত করেছেন, সেটা আমাদের কাছে একটা বিশাল ঐতিহাসিক ব্যাপার বলে আমি মনে করি, তাৎপর্যপূর্ণ ব্যাপার। আর আম, এই মুহূর্তে আমরা এখানে চোখের সামনে আমাদেরই খুব পরিচিত যে সমস্ত লোকেরা আছে, লেসলি কিগান, যার সঙ্গে আমি বহুকাল ধরে একসঙ্গে কাজ করেছি, সামনের সারির একজন অগ্রণী নেত্রী। তার নাম আপনারা খুঁজে দেখতে পারেন, লেসলি কেগান, CAGAN। তারপরে ধরুন আমাদের ব্রুকলিন ফর পিসে, যার সঙ্গে আমি বহুকাল ধরে যুক্ত, সেখানে ডক্টর শার্লট ফিলিপস, ডক্টর অলিভার ফাইন, এই ধরনের যে সমস্ত সামনের সারির নেতা নেত্রীরা আছেন, তারা এগিয়ে এসছেন, তারা লড়াই করে যাচ্ছেন বহুকাল ধরে। তারপরে ধরুন ফুড সোলজার যাদেরকে আমরা বলি, যে অর্থাৎ মানে তারা হয়তো খবরের কাগজে লাইমলাইটে কখনো আসেন না, কিন্তু তারা নিরন্তর কাজ করে যাচ্ছেন, রাস্তায় নেমে মানুষকে বোঝাচ্ছেন, শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে, বরফের মধ্যে তারা পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে ঘুরে তাদের লিফলেট দিচ্ছেন, তাদের টেবিলে নানান রকম যুদ্ধবিরোধী সমস্ত লিটারেচার তারা রেখে সেগুলোকে প্রচার করছেন। মানে এটা একটা আমেরিকার এই যে স্রোতটা, এই যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অ্যান্টি ওয়ার, অ্যান্টি ক্যাপিটালিস্ট, অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট যে স্রোতটা, সেটার কথা আমরা তো জানি, কিন্তু সাধারণ মানুষ তো জানে না, বিশেষ করে আমাদের দেশের এবং মানুষের কোনো। একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সীমাবদ্ধ কয়েকটা জায়গায় মিনিয়াপলিসে আন্দোলন হচ্ছিল, নিউ ইয়র্কে মামদানিকে নিয়ে একটা অন্যরকম উদ্দীপনা জেনজির মধ্যে হয়েছিল, কিন্তু এখন 50টা প্রদেশে 50টা রাজ্যে একই সঙ্গে আন্দোলন হচ্ছে। এবং সেই আন্দোলনের সেলিব্রিটিরা, আমি দেখলাম যে খুব বিখ্যাত সমস্ত গায়ক, হলিউডের সেলিব্রিটি তারা চলে এসেছেন। এর আগে আমরা দেখেছি সেই ভিয়েতনাম যুদ্ধের সময় মোহাম্মদ আলীকে, বিখ্যাত বক্সার, তাকে আমরা সরকারের বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে দেখেছি। এবার আরো বেশি সেলিব্রিটিরা চলে আসছেন জেনজির সঙ্গে, তারা গান্ধী মানবে। এর পেছনে সমাজের কি পরিবর্তনটা আপনি লক্ষ্য করছেন, যে হঠাৎ এরকম শুধু কি যুদ্ধ তার কারণ না, তার সঙ্গে আরো অনেক কারণ মিলেমিশে এটা হয়েছে? আপনি না কিভাবে না, দেখছেন? এটা এটা আমেরিকাতে এটা চোরা স্রোত একটা চিরকালই ছিল। মুশকিল হচ্ছে, আমি যেটাকে বারবার করে বলছি, জার্নালিজম অফ এক্সক্লুশন, অর্থাৎ দরকারি খবর বাদ দেওয়ার যে উদ্দেশ্যমূলক চক্রান্ত, যে সাংবাদিকতা, তার পিছনে আছে নিউ ইয়র্ক টাইমস, CNN ইত্যাদি বড় বড় রাইট উইং
মিডিয়ার কথা তো ছেড়েই দিলাম, কিন্তু এই যে জায়নিস্ট যে সমস্ত মিডিয়া রয়েছে যারা কেবলমাত্র ইসরায়েলের পক্ষে কাজ করে যাচ্ছে, তারা আমেরিকার মানুষকে এই এখনো ধরুন যদি আজকের দিনেও যদি দেখেন এই যে আমেরিকাতে 50টা রাজ্যে এবং সারা পৃথিবীতে লন্ডন, বার্লিন, প্যারিস, মিউনিক, বার্সেলোনা, মানে এমন কোনো জায়গা নেই যেখানে ট্রাম্প বিরোধী, যুদ্ধ বিরোধী, গণহত্যা বিরোধী মিছিল যেখানে হচ্ছে না, সমাবেশ যেখানে হচ্ছে না, কিন্তু তার কথা মেন স্ট্রিম মিডিয়াতে প্রায় অনুপস্থিত। এই যে ভয়ঙ্কর যে আহ, বর্বরতা চলেছে সারা পৃথিবী জুড়ে, এবং বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যে সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধ, গণহত্যা, খুন, ধর্ষণ এবং গণতন্ত্র ধ্বংসের যে ইতিহাস সেই 1945 সালের পর থেকে আমরা দেখে আসছি, বিশেষ করে ইসরায়েল 47 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যেটা দেখে আসছি, তার বিরুদ্ধে কিন্তু মেন স্ট্রিম মিডিয়ার ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। এবং এইটা কি বিশেষ কোনো করে রকম ভাবে সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলতে শুরু করেছে? না তাদের কিসের কথা বলছেন? দৈনন্দিন জীবনের লড়াই, তাদের সমস্ত কিছু, অর্থনীতির বেহাল অবস্থা? দৈনন্দিন জীবনের লড়াই একটা বিরাট প্রভাব ফেলেছে অবশ্যই, কিন্তু মিডিয়া এমনভাবে মানুষের মগজ ধোলাই করে রেখেছে। দেখুন, আমাদের দেশের সঙ্গে এই দেশের তুলনাটা আমি এই কারণে বারবার করে করছি যে এই দুটো দেশই কিন্তু আজকে পৃথিবীর সবচাইতে মানে বড় গণতান্ত্রিক দেশ, অর্থাৎ যেখানে মানে ভোটাভুটি হয়। হ্যাঁ, এই যে দুটো সবচাইতে বড় দেশ, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের দেশ ভারত, এই দুটো দেশ হচ্ছে আজকের পৃথিবীতে সবচাইতে বড় মুক্ত গণতান্ত্রিক দেশ, অন্তত কাগজে কলমে। এই দুটো দেশে যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জ্বলন্ত সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, রুটি রুজি, চাকরি বাকরি, পরিবেশ, জ্বালানি, হ্যাঁ, এই যে সমস্ত শিক্ষা, মেডিকেল, চিকিৎসা সংকট, এই যে জিনিসগুলো সেগুলোকে ভুলিয়ে দিয়ে মানুষকে একটা, ঠিক ফ্যাসিস্টরা যেটা করে, হিটলার মুসোলিনি যেটা করেছিল, সেটা হচ্ছে মানুষকে বলা হচ্ছে যে তোমাদের একটা শত্রু আছে, তোমাদের এই যে শত্রু শ্রেণী, এই শত্রু শ্রেণীর জন্য আমাদের আজকে এই অবস্থা, আদারওয়াইজ আমাদের দেশটা আসলে একেবারে ভীষণ মানে সোনায় মোড়া, কিন্তু এরা এসে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশে মুসলমানদেরকে শত্রু চিহ্নিত করা হয়েছে, আমেরিকাতে বহিরাগত ইমিগ্রেন্টদেরকে শত্রু চিহ্নিত করা হয়েছে, এবং সারা পৃথিবীতে বলা হচ্ছে যে এই দেখো ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, লেবানন, হ্যাঁ, এই দেশগুলো হচ্ছে শত্রু, সুতরাং এই দেশগুলোকে ধ্বংস করে দিতে হবে। এইভাবে তারা মিথ্যে অজুহাত দিয়ে তারা ইরাককে ধ্বংস করে দিয়েছে, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, এবং আফগানিস্তান, সব জায়গাতে আজকে তারা ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে তারা এই যুদ্ধটা বাঁধিয়েছে ইসরায়েলের প্ররোচনায়। কারণ ইসরায়েল ওই দেশে তাদের মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র প্রভুত্ব কায়েম করতে চায়, এবং তারা ইরানকে তাদের শেষ বাধা বলে মনে করে। আমি আগেও আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই কথাগুলো আমি বলেছি। আজকে আমেরিকাতে যারা এর বিরুদ্ধে, সাধারণ ছাত্রছাত্রী, ইয়াং জেনারেশনের তো ঢল নেমেছে, 50টা রাজ্যেই তার আমরা বিশাল বিশাল বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেলিব্রিটিদের মধ্যে যেটা আপনি বলতে চাইছেন, যারা সেলিব্রিটি বলতে আমি বলছি যে তাত্ত্বিক নেতা, ফিল্ম স্টাররা তো আছেই, ধরুন এই যে শন পেইন, তারপরে রবার্ট রেডফোর্ড যখন বেঁচে ছিলেন, তারপরে ম্যাট ডেমন, তারপরে ধরুন এই যে মানে অনেক এই ধরুন আপনার সুজান স্যারেন্ডন, এই ধরনের যে সমস্ত বড় বড় মানে বলিউডের, এই সরি হলিউডের যে হলিউডের, সমস্ত হ্যাঁ। স্টাররা আছেন, তারা রাস্তায় নেমে এসেছেন। তারপরে ধরুন যে সমস্ত ইন্টেলেকচুয়ালদের কথা ধরুন, আমি বলছি রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে ধরুন বার্নি স্যান্ডার্সের নাম প্রথমেই করতে হবে। বার্নি স্যান্ডার্স যেভাবে এই যুদ্ধবিরোধী আন্দোলনের, আগ্রাসন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সেটা একটা বিশাল ব্যাপার বলে আমি মনে করি। এবং বার্নি স্যান্ডার্সের সমাবেশে জনসমুদ্র, কিন্তু আবার বলছি মেন স্ট্রিম মিডিয়াতে, নিউ ইয়র্ক টাইমসে, সিএনএনে আপনি তার কোনো খবর পাবেন না। মানে ভয়ঙ্কর চক্রান্ত। এই চক্রান্তটা মানুষকে বুঝতে হবে যে আমাদের দেশে মিডিয়া কিভাবে মানুষকে আসল খবর জানতে দিচ্ছে না, আর ওই মোদি ভজনা করে যাচ্ছে, আর এই সমস্ত এপস্টিন ফাইলস, এসব নোংরামি, পৈশাচিক ঘটনা, এসব নিয়ে কোনো কথাই বলছে না, কোনো খবর নেই। মানে অদ্ভুত ব্যাপার, মিডিয়াতে কোনো খবর নেই। এই জিনিসটা মানুষকে বুঝতে হবে যে মিডিয়া কিভাবে মানুষের শত্রু হিসেবে, মেন স্ট্রিম মিডিয়া কিভাবে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। আজকে আমেরিকাতে আমি ধরুন বলছি, এখানে আমাদের
কোড পিঙ্ক বলে একটা খুব নামকরা যুদ্ধবিরোধী সংগঠন আছে, প্রধানত মহিলারা তার সামনের সারির নেত্রী। সেখানে মেডিয়া বেঞ্জামিন বলে একজন ভদ্রমহিলা আছেন, আমি পার্সোনালি চিনি। তিনি সারা ওয়াশিংটনে গিয়ে প্রত্যেকটা কংগ্রেসম্যান, কংগ্রেস পার্সন, কংগ্রেস ওম্যান, সেনেটরদের অফিসে অফিসে গিয়ে তিনি রীতিমতো তাদেরকে প্রশ্ন করছেন, চ্যালেঞ্জ করছেন যে তুমি ইসরায়েল ফার্স্ট না আমেরিকা ফার্স্ট। মানে একেবারে ভাবাই যায় না, যেটা আমাদের দেশে কেউ কোনোদিনও করার সাহস দেখাতে পারে না। এইভাবে তারা করে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বহু অ্যাক্টিভিস্ট তারা তার সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, আপনি ধরুন ক্যানাডাতে নাওমি ক্লাইন আছেন, যিনি শক ডক্টরিন নামে একটা খুব বিখ্যাত বই লিখেছিলেন। তিনি আজকে বারবার করে বলছেন যে শক ডক্টরিন, অর্থাৎ ক্যাপিটালিস্টদের বা এই আমেরিকান ভ্যারাইটির, ইসরায়েল ভ্যারাইটির, এই ইম্পিরিয়ালিস্টদের, সাম্রাজ্যবাদীদের, তাদের ক্ষমতায় যখনই তারা ক্ষমতায় থেকে হাত তাদের পিছলে যায়, আলগা হয়ে যায়, তখনই তারা একটা শক নিয়ে আসে, একটা শক নিয়ে আসে। আমাদের দেশে যেমন পুলওয়ামা বা পাহেলগামকে শক হিসেবে নিয়ে আসা হয়েছিল, যাতে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়, আর এই নানান রকম নতুন সমস্ত দমনমূলক, নিপীড়নমূলক আইন কানুন জারি করা যায়, গণতন্ত্রকে আরও বেশি ধ্বংস করে দেওয়া যায়, এবং এলিট ক্লাসের হাতে, এই ওয়াল স্ট্রিট ব্যাংকার, এদের হাতে যাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, এই মিডিয়া ব্যারনদের হাতে যাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, এই কথাটা নাওমি ক্লাইন বহুকাল ধরে বলে আসছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত, বার্নি স্যান্ডার্স, জোরান মন্দানি, প্রমিলা জয়পাল, আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্তেজ, ইলহান ওমার, এই ধরনের যে সমস্ত মানুষ আছেন, তারা কনস্ট্যান্টলি তারা লড়াই করে যাচ্ছেন। সুতরাং বহু লোক, বহু, এমনকি আগেকার যারা বুশের সময় বা ওবামার সময় যারা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বা মিলিটারি নেভির চিফ ছিলেন, নেভির প্রধান ছিলেন, তারা পর্যন্ত এগিয়ে এসে বলছেন যে এই ট্রাম্প আমাদের দেশটাকে, আমেরিকাকে একেবারে চিরকালের মতন ধ্বংস করে দিচ্ছে, একে যে কোনো মূল্যেই হোক আজকে ক্ষমতা থেকে। জো কেন্টের মতো লোক, যিনি একদম ট্রাম্পের ডান হাত, ওখানকার কাউন্টার ইনসার্জেন্সি চিফ ছিলেন, তিনি পদত্যাগ করলেন খালি বিবেকের তাড়নায়। করেছেন। হ্যাঁ, হ্যাঁ, তো এই সমস্ত জিনিস চলছে। এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরার খুব দরকার আছে। তার কারণ হচ্ছে এই যে ঠিক এই জিনিসটাই কিন্তু, এই রিপ্রেসিভ দমনমূলক ফ্যাসিস্ট মডেলটা কিন্তু এই মোদি সারা, আরএসএস, এরা আমাদের দেশের ওপর, বিজেপি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং বাংলায় যদি তারা ক্ষমতা দখল করতে পারে, তাহলে একেবারে চরম নৈরাজ্য, সাম্প্রদায়িক দাঙ্গা, রক্ত যজ্ঞ শুরু হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন আমাকে সেই দিনটা দেখতে না হয়। আমরা একটা জিনিস যেটা দেখেছিলাম, যে এর আগে যখনই কোনো যুদ্ধ হয়েছে, সব যুদ্ধ, আমেরিকা যে যুদ্ধগুলো করেছে, সে যুদ্ধগুলো কখনো আমেরিকার মাটিতে হয়নি। তার মানে আমেরিকানরা নিজেদের মাটিতে কখনো কোনো যুদ্ধ করেনি। তারা সবসময় কোথাও, কখনো ভিয়েতনাম, কখনো ইরাক, এরকম যুদ্ধ করে এসছে, কখনো আফগানিস্তান। এবারও তারা ভেবেছিল যে ইরান যুদ্ধে সেরকম ভাবেই হয়তো তারা উতরে যাবে। কিন্তু আমেরিকার মানুষজন, তারা তাদের ঘরের ছেলে মেয়েদের পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার আমি বিক্ষোভের যে ডিটেল গুলো দেখছিলাম, সেখানে প্রশ্ন উঠেছে যে আমাদের ঘরের ছেলে মেয়ে কেন যাবেন, ট্রাম্পের ঘরের ছেলে যাক, এরকম প্রশ্ন উঠেছে। যে এই যে প্রশ্নগুলো, এটা তো কোনোদিন আমেরিকায় কি আপনি কখনো দেখেছেন যে মানুষ মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দিয়ে ট্রাম্প এসেছিল? এই মাত্র 2 বছরের মধ্যে, এখনো 2 বছর পূর্ণ হয়নি, তার মধ্যেই পুরো ব্যাপারটা পাল্টে গেল। তো এইটা আপনার কাছে কেমন, কেন মনে হচ্ছে যে এরকম হলো? মিথ্যাচারী, স্বৈরাচারী ও চরম দুর্নীতিগ্রস্ত একটা শাসক শ্রেণী, যারা আমেরিকার স্ট্যান্ডার্ডেও, যাদেরকে আমরা ইংরেজিতে বলি লোয়েস্ট অফ দ্য লো, মানে এরা হচ্ছে সীমাহীন অপরাধী, এবং এদের এদের মিথ্যার কোনো শেষ নেই। ঠিক আমাদের দেশে যেমন বিজেপি শাসকদের মিথ্যার কোনো শেষ নেই, ঠিক এখানে এই একই মডেলে এই ট্রাম্প শাসক বাহিনীর মিথ্যার কোনো শেষ নেই। এরা দিনে যা কথা বলে, রাত্রিরে ঠিক তার উল্টো কথা বলে, পরের দিন সকালে উঠে আরেকটা মিথ্যে কথা বলে। এবং তারা যে ত্রাসের রাজত্ব যেটা চালিয়ে যাচ্ছে, ভিয়েতনামের যুদ্ধের সময় যে বিরাট বিরাট মিছিল সমাবেশ, ভিয়েতনাম যুদ্ধবিরোধী যে আন্দোলন হয়েছিল, সেখানে এরকম লোকে প্রশ্ন করেছিল যে আমাদের ছেলে মেয়ে কেন বডি ব্যাগ হয়ে ফিরে আসবে যুদ্ধক্ষেত্র থেকে? তোমাদের এই এলিট ক্লাসের যারা যুদ্ধ লাগাচ্ছ, তোমাদের ছেলে মেয়েদেরকে পাঠাও না কেন?
আমাদের এই গরিবের ছেলে মেয়েগুলো কেন যাবে? কারণ ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার প্রায় 60 থেকে 70 হাজার আমেরিকান মারা গিয়েছিল, এবং হুম। বেশিরভাগই গরিবের ছেলে মেয়ে। তাদেরকে নানা রকম প্রলোভন দেখিয়ে তাদেরকে যুদ্ধে পাঠানো হয়েছিল, তারা ওই বডি ব্যাগ হয়ে ফিরে এসেছিল। তফাৎটা হচ্ছে যে সেই সময় আমেরিকাতে একটা মানে ওপেন মিডিয়া ছিল, একটা মিডিয়া অনেক বেশি, তারা একটা স্বাধীনচেতা ছিল, এবং তারা এরকমভাবে 5টা 6টা কর্পোরেশনের সম্পূর্ণভাবে কুক্ষিগত হয়ে যায়নি। আজকে রোনাল্ড রেগানের সময় পর থেকে আমেরিকাতে যে সমস্ত আইন কানুন পাস হয়েছে, তাতে আজকে আমেরিকাতে যে হাজার হাজার যে সমস্ত নিউজ চ্যানেল বা নানান রকম আউটলেট ছিল, সেগুলো সমস্ত কিছু কেন্দ্রীভূত হয়ে মাত্র 6টা বড় বড় মেগা কর্পোরেশনের হাতে চলে গেছে। এবং এই 6টা মেগা কর্পোরেশনের তাদের সবাইয়ের মালিক শ্রেণী এক, তারা সবাই ইসরায়েলের দ্বারা নিয়ন্ত্রিত, তারা সবাই হোয়াইট সুপ্রিম্যাসিস্টদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং তারা সারা পৃথিবী জুড়ে তারা যুদ্ধের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, গণতন্ত্র ধ্বংসের মাধ্যমে তারা সারা পৃথিবীর সম্পদ এবং অর্থনৈতিক ক্ষমতা তারা যেন তেন প্রকারণ তারা দখল করতে চায়। আর এই আমেরিকার জাঙ্ক যত রকমের জিনিস আছে, বিশেষ করে অস্ত্র, সেগুলো সারা পৃথিবীতে তারা জোর করে বিক্রি করতে চায়। এবং আমি আগেও বলেছি, আমার বইতেও আছে, আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী, যে আমেরিকার প্রধান তিনটে ব্যবসা, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যুদ্ধ ব্যবসা, নাম্বার 2 হচ্ছে ড্রাগ ব্যবসা, আর নাম্বার 3 হচ্ছে সেক্স ব্যবসা। এইগুলো সারা পৃথিবীতে তারা একেবারে ছড়িয়ে দিয়েছে এবং পৃথিবীটাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর এই বড় বড় কর্পোরেশনের কারণে আজকে মনুষ্য সৃষ্ট ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশ দূষণ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যদি পারমাণবিক যুদ্ধতে মানব সভ্যতা ধ্বংস নাও হয়ে যায়, তাহলে 50 কি 100 বছর কি 150 বছরের মধ্যে কেবলমাত্র ক্লাইমেট ধ্বংসের কারণে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এরকম আশঙ্কা সমস্ত বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা তারা প্রকাশ করছেন। কিন্তু সেই ব্যাপারে মেইন স্ট্রিম মিডিয়া কোনো কথা বলছে না। এই এর মধ্যে বার্নি স্যান্ডার্স এর কথা বললেন, আমি এর মধ্যে আপনিও বারবার দেখেছেন যে জেফরি স্যাক্স, প্রফেসর জেফরি স্যাক্স অত্যন্ত সরব, এবং আমরা সবাই তার প্রত্যেক দিনের তার লেকচার শুনি, যত যেগুলো আমরা আমাদের পাই। আপনি যদি একটু জেফরি স্যাক্স এর বক্তব্য, তিনি গ্যাংস বলছেন, একটা 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 দুষ্ট চক্র, যদি আপনি জেফরি স্যাক্স সম্পর্কে একটুখানি তার বক্তব্যকে যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, জেফরি স্যাক্স বারবার করে বলছেন যে আমেরিকার এটা হচ্ছে নিও নিও এম্পিরিয়ালিজম, অর্থাৎ আগেকার দিনে দেখুন, এই ইতিহাসটা একই। ব্রিটিশরা সারা পৃথিবী জুড়ে, বা ফরাসিরা, ব্রিটিশরা, ডাচরা, তারা সারা পৃথিবী জুড়ে যে তাণ্ডব চালিয়েছে এবং সারা পৃথিবীর সম্পদ লুট করে নিয়ে এসে তাদের নিজেদের দেশকে পুষ্ট করেছে। আমাদের দেশে ব্রিটিশরা যে তাণ্ডব 200 বছর ধরে করেছে, এটাকে আমরা বলতাম ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। ধরুন আজকে একটা আমি বলছি, মালয়েশিয়ার এক সময়ের প্রধানমন্ত্রী ছিলেন মহাথির বিন মোহাম্মদ। হ্যাঁ, তিনি একটা দারুণ একটা আশ্চর্য কথা বলেছিলেন এক সময়, যে আগেকার দিনে ছিল যে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটা বাণিজ্য করতে এসে, যে রবীন্দ্রনাথের কবিতা আছে, বণিকের মানদণ্ড পোহালে সর্বরি দেখা দিল রাজদণ্ড রূপে, অর্থাৎ বণিক হয়ে ঢুকে তারপরে তারা সেই দেশের শাসন ক্ষমতা দখল করে নিয়ে তাদের সেই দেশের সমস্ত তাঁবেদারদেরকে কাজে লাগিয়ে তারা কিভাবে ভারত দখল করেছিল, পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা সবাই জানি। আগে ছিল এইরকম। আজকে সেই মহাতির বিন মোহাম্মদ বলেছেন যে আজকে সেই জায়গাটা নিয়েছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক। তারা প্রথমে একটা দেশে আর্টিফিশিয়ালভাবে একটা অর্থনৈতিক ধ্বংস ত্বরান্বিত করছে। তারপরে সেই দেশের যখন অর্থনৈতিক ধ্বংসটা খুব তীব্র হয়ে দাঁড়াচ্ছে, তখন তারা বলছে যে না না, তোমাদের কোনো চিন্তা নেই, এই তো আমরা তোমাদেরকে ঋণ দিচ্ছি, তোমরা সমস্ত অর্থনৈতিক সমস্ত অবক্ষয়ের হাত থেকে মুক্তি পাবে, বলে তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার তারা লোন দিচ্ছে। এবার সেই লোনের শর্তগুলোর মধ্যে আমি আগেও আপনাকে একটা সাক্ষাৎকারে বলেছি যে 4-5টা প্রধান শর্ত আছে। তার মধ্যে একটা হচ্ছে যে তোমার নিজের দেশের কারেন্সিকে অবমূল্যায়ন করতে হবে দ্রুত। আজকে মোদির জমানাতে 2014-তে 55 টাকায় 1 আমেরিকান ডলার পাওয়া যেত, গতকাল সেটা 95 হয়েছে।
কেবলমাত্র 10-11 বছরে। তাহলে রুপির অবমূল্যায়ন করতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে একটু আগে যে দেখলাম যে আফগানিস্তানের থেকেও কমে গেছে ভারতের দাম। 1 টাকা আফগানিস্তানের রুপিতে এখন 1 টাকা 49 পয়সা, মানে আফগানিস্তানের টাকার মূল্য, আফগান মুদ্রা। মানে আচ্ছা, আফগানিস্তানের চেয়েও আমাদের টাকার মূল্য কমে গেছে। সাংঘাতিক অবস্থা, কিন্তু এই নিয়ে কোনো কথাই নেই। আজকে ভারতের রুপি জাঙ্ক, রুপি মানে আমরা তো এই নানান রকম এয়ারপোর্ট দিয়ে দেশে যাওয়া আসা করি, প্রত্যেকটা এয়ারপোর্টে, আন্তর্জাতিক এয়ারপোর্টে একটা নানান রকম কারেন্সি এক্সচেঞ্জ শেয়ার করা যায়। মানে ধরুন আপনার কাছে ডলার আছে, আপনি যে দেশে যাচ্ছেন আপনি সেখান থেকে, ধরুন আপনি ফ্রান্সে যাচ্ছেন, আপনি সেখান থেকে ইউরো নিয়ে নিলেন, বা আপনি ধরুন ইংল্যান্ডে যাচ্ছেন, আপনি ওখান থেকে আপনি ডলার দিয়ে আপনি পাউন্ড নিয়ে নিলেন। সেখানে লিস্ট টাঙানো থাকে যে কোন দেশের মুদ্রার কত দাম আন্তর্জাতিক বাজারে। ভারতের রুপির কোনো উল্লেখই থাকে না, মানে সে লিস্টে রুপি থাকেই না। মানে এটা কি লজ্জার বিষয়! কিন্তু আমাদের দেশে এমন একটা উম, ছবি তৈরি করা হয়েছে যে আমরা নাকি এখন সুপার পাওয়ার হয়ে যাচ্ছি। মানে ভাবা যায় না, হাস্যকর। মানে মোদিকে নিয়ে হাসাহাসি করছে লোকে, মোদির এই সবাইকে আমি জড়িয়ে আপনি ধরা। আপনার একটু, আর আমরা জেফরি স্যাক্সের কথা বলছিলেন, আমি সরি, জেফ্রি স্যাক্স বলেছেন আপনি নিও ইম্পেরিয়ালিজম। নিও হুম, ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে যে এখন এই নতুনভাবে একটা যুদ্ধের মাধ্যমে এবং রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে সেই দেশের সম্পদ দখল করা। এইটা হচ্ছে এখন এই নতুন আজকের দিনের নতুন আমেরিকান পলিটিক্স। এবং এর সামনের সারিতে আছে ইসরায়েল। তাদের নিয়ন্ত্রণে, তাদের অঙ্গুলি হেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা এটা করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরকার যে রাষ্ট্র ক্ষমতা, তার মধ্যে প্রধান প্রধান যে পিলার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, ওয়াল স্ট্রিট এবং ব্যাংকিং সিস্টেম। 2 নম্বর হচ্ছে মিডিয়া ব্যবস্থা, সমস্ত বড় বড় মিডিয়া। এবং 3 নম্বর হচ্ছে যুদ্ধ ব্যবসা। এই তিনটে ব্যবসা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে চলছে। ফলে মানে এটা এটা আপনি বলছেন যে ইহুদিদের ডিপ স্টেট ওখানে কাজ করছে। একেবারে একেবারে একেবারেই তাই। এবং যার ফলে মানে মানুষ বুঝতেই পারে না, এবং সাধারণ মানুষকে এমনভাবে অন্ধকারে রাখা হয়েছে যে মানুষ বুঝতেই পারে না যে কিভাবে আমেরিকা ইজ, উনি বলছেন যে আমেরিকা ইজ আন্ডার আ হোস্টেজ সিচুয়েশন। মানে আমেরিকাকে হোস্টেজ বানিয়ে দেওয়া হয়েছে, না আমেরিকাকে ইসরায়েল শিকল পরিয়ে কার্যত বন্দি, বেঁধে রেখেছে। কার্যত বন্দি। কার্যত আমেরিকা বন্দি, বন্দি কার্যত ইসরায়েলের বন্দি হাতে, ইসরায়েলের হাতে। ইসরায়েলের হাতে, ইসরায়েলের হাতে। এবং তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এপস্টিন ফাইলস, যেখানে দীর্ঘকাল ধরে পৃথিবীর সমস্ত তাবড় তাবড় বিখ্যাত লোকেদের এবং যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, যেমন বিল ক্লিন্টন, যেমন প্রিন্স অ্যান্ড্রু, যেমন নরেন্দ্র মোদি, যেমন বিল গেটস, এই ধরনের লোকেদেরকে তারা ব্ল্যাকমেল করে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে ওখানে গিয়ে তাদের সমস্ত পৈশাচিক লীলা খেলায় তারা অংশগ্রহণ করেছে, যার কথা ভাষায় প্রকাশ করা যায় না। এত মানে এত ভয়ঙ্কর, এত পৈশাচিক, এত বীভৎস সেসব ব্যাপার। হ্যাঁ, মানে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আমি সবাইকে বলছি ভালো করে এপস্টিন ফাইলস একটুখানি অন্তত, আর কিছু করুন বা না করুন, একটু গুগল সার্চ করে নিন যে এপস্টিন ফাইলস ব্যাপারটা কি। পৈশাচিক, নির্মম, ভয়াবহ, মানে অকল্পনীয়, অবিশ্বাস্য। সেইখানে নরেন্দ্র মোদী যুক্ত, সেখানে এই সমস্ত বড় বড় লোকেরা যুক্ত, ট্রাম্প যুক্ত, খুব বেশি রকমভাবে। সেই কারণে তাদেরকে আরও বেশি ব্ল্যাকমেল করতে এদের সুবিধে হয়ে গেছে। কারণ এপস্টিন ইসরায়েলের ডিপ স্টেটের স্পাই হিসেবে সে কাজ করে গেছে দীর্ঘকাল ধরে। এবং তারপরে যখন তার সমস্ত লীলা খেলা ফাঁস হয়ে গেছে, যখন এই সমস্ত বড় বড় লোকেরা বিপদে পড়েছে, তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে গল্প। এই আমি কারণে আমাদের আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সময় যেহেতু শেষ হয়ে আসছে। তো আমার একটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবারে প্রশ্ন আছে। আপনি যেহেতু আমেরিকার সমাজটাকে ওখানে বসে দেখছেন, এবং ওখানকার নিয়ম আইন কানুনও আপনি জানেন, এর ভবিষ্যৎ কি? এই বিক্ষোভ এবং এই আপনি যে বললেন যে আমেরিকা কার্যত ইসরায়েলের হাতে বন্দী, তা সেইটা থেকে মুক্তির উপায় কি? এই যে কোটি মানুষ নেমে পড়লেন রাস্তায়, এই বিক্ষোভের পরিণতি কি হতে চলেছে? এটা আপনার অনুমান কি, কি হতে পারে? আমার আমার অনুমান হচ্ছে, যেটা আমি বলবো, একদিকে আমি ভীষণ রকম আশাবাদী। কারণ আশা ছাড়া, ওই একটা বাংলায় ঠিক, কথা আছে না, আশায় বাঁচে চাষা। তা ঠিক। আমার মতন চাষা এই আশা নিয়েই বেঁচে আছি যে এই নির্মম, বর্বর, ভয়ঙ্কর শাসন ব্যবস্থার
পরিবর্তন সেটা হবে কি এবং আইনগতভাবে সম্ভব? আমেরিকার আইনগতভাবে ইমপিচ করা বা এখন কি আপনি সেরকম কোনো ইয়ে দেখতে পাচ্ছেন, কোনো হ্যাঁ আশার? হ্যাঁ, হ্যাঁ, সম্ভব, সেটা সম্ভব। সেটা কি হতে পারে? আমেরিকাতে, আমেরিকাতে এখনো সম্ভব, এখনো সম্ভব, এখনো সময় আছে। এবং এই যে কোটি কোটি, এই যে ধরুন ৮০ লক্ষ মানুষ তো রাস্তায় নেমে এসেছে, এর বাইরেও তো কোটি তাদের কোটি মানুষ পরিবারের আছে। লোক আছে, তাদের, হ্যাঁ, যারা নামতে সুতরাং পারেননি, বৃদ্ধরা আছেন, হ্যাঁ। হ্যাঁ, অসংখ্য কোটি কোটি অসংখ্য। মানুষ তারা রাস্তায়, তারা এই ট্রাম্পের এই অরাজকতার বিরুদ্ধে, এবং এর পেছনে অনেক সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী, ইয়াং ছেলেমেয়ে অ্যাক্টিভিস্ট, তারা লড়ে যাচ্ছে, তারা কাজ করে যাচ্ছে, ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। আমরা তাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি, আমরা জানি তারা কিভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি, আমরা তাদের সমর্থন জানিয়ে যাচ্ছি নিজেদের লেখালেখি কথাবার্তার মাধ্যমে। আমি দুটো দেশে, ভারত এবং আমেরিকা এবং কিছুটা বাংলাদেশ সম্পর্কে আমি ডিপলি ইনভলভড আছি। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। পরিবর্তন আমেরিকাতে যদি এরা আনতে পারে তাহলে পরিবর্তন আসবে। আহ, সামনের ২৬ নভেম্বরে যে আমেরিকাতে যে খুব গুরুত্বপূর্ণ কংগ্রেস নির্বাচন আছে, সেখানে যদি এই ট্রাম্প এবং এই রিপাবলিকান পার্টি যদি ধরাশায়ী হয়, তাহলে, এবং যদি এই প্রোগ্রেসিভ ইয়াং ছেলে মেয়েদের হাতে যদি ক্ষমতা যায়, তাহলে আমেরিকাতে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। কিন্তু ওই যে শক ডক্টরিনের কথা বললাম, যে ওই ঠিক পহেলগাম পুলওয়ামার মতোই এদের ঝুলি থেকে আবার কি বেড়াল বেরোবে, এবং এই যুদ্ধকে এরা কোন রাস্তায় নিয়ে যাবে, এবং আমেরিকার ভেতরে আবার এই ১১ই সেপ্টেম্বরের মতন কোনো মর্মান্তিক ঘটনা এরা ভেতর থেকে ঘটাবে কি না। অর্থাৎ এই শকের মাধ্যমে কোনো একটা নতুন শক আনা হবে, এবং সেই শকের মাধ্যমে এরা কার্যত গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, আমাদের দেশে যেরকম একেবারে ফুল ব্লোন ফ্যাসিজম যেরকম এসেছে, সেরকম আমেরিকাতে যদি ফুল ব্লোন ফ্যাসিজম এরা নিয়ে আসে, যেখানে মানুষের কণ্ঠরোধ করা হবে এবং কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশ সমস্ত কিছু নিষিদ্ধ করা হবে, তাহলে সেই দিক থেকে কোন দিকে যাবে সেই ঘটনাবলী, সেটা আমরা এখনো বলতে পারছি না। কিন্তু আমি আশা করব যে আমেরিকার এই কোটি কোটি মানুষের প্রচেষ্টা সফল হবে, এবং এই অত্যাচারী ইসরায়েল আমেরিকার নেক্সাস চিরকালের মতো ধ্বংস হবে, এটাই আমি চাই। এর জন্য ইসরায়েলের মানুষের প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই, কিন্তু ইসরায়েলের এই নেতানিয়াহু ভ্যারাইটির যে শাসক শ্রেণী এবং আমেরিকাতে এই ট্রাম্প ভ্যারাইটির যে শাসক শ্রেণী, তাদের পতন হবে, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। হ্যাঁ, ধন্যবাদ পার্থবাবু, আপনি অনেক সময় আমাদের দিলেন এবং একটা অত্যন্ত ভালো চিত্র আপনি আমেরিকার সমাজ সম্পর্কে, এখন তারা যারা ওখানকার চিন্তাবিদ তাদের কথা বললেন, তারা এবং সাধারণ মানুষের কথা। আমি আশা করব আপনি যেরকম ভাবে আপনিও আশা প্রকাশ করলেন, আমরাও সেরকম একটা সিচুয়েশন দেখতে পারবো, যে হয়তো ট্রাম্পের এইরকম নিজের লেজে আগুন দিয়ে সমস্ত বিশ্ব ধ্বংস করার যে পরিকল্পনা, সেটা থেকে অন্তত বিশ্ববাসী মুক্তি পাবেন এবং মানবতার শেষ পর্যন্ত জয় হবে, মনুষ্যত্বের জয় হবে। পার্থবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সমস্ত টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।